গল্প দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে ডাইনা ইমরোজ লাকি পর্ব ৬২। মায়া বিমর্ষ হয়ে চারিদিকে তাকালো। দূর থেকে একটা অর্শে কাউকে ছুটে চলে যেতে দেখলো। মায়া চোখ সরিয়ে মীরের কাছে ছুটে এলো। মীর দাঁড়িয়ে হাতটা চেপে ধরে রেখেছে, চোখে জেদ ফুটে উঠল। সেও দেখার চেষ্টা করলো আক্রমণকারীকে। চলে গেছে অনেক দূরে লোকটি। মীর একবার হাতের দিকে আরেকবার আক্রমণকারীর দিকে চেয়ে বলল, আমাকে কি জেনে বুঝে আঘাত করলো, নাকি অন্য কাউকে ভেবে? হয়তো অন্য কাউকে ভেবে, নয়তো আপনার তো এখানে কোনো শত্রু থাকার না। আপনার বাবা বিদেশি নাগরিক, আপনিও এখানে বেড়াতে এসেছেন। মায়ার রেশ ধরে মীর বলল, হু, বোধহয় অন্য কাউকে ভেবেই আমায় তীর ছুঁড়েছে। এজন্যই আমার গ্রাম পছন্দ নয়। চারিদিকে শুধু শত্রু, কে কখন কাকে খতম করবে সেই চিন্তা ভাবনা। আপনার হাত থেকে রক্ত পড়ছে, মায়া বলল। মীর ঘুরে তাকালো হাতের দিকে। সাদা শার্টটা লাল হয়ে গেছে, হাতের উপরিভাগটা ক্ষত হয়েছে খানিকটা। এখন হালকা রক্ত ঝরছে, ঝরুক, থেমে যাবে একটু পর। মায়া শুনল না মীরের কথা। তার গলায় পেঁচানো ছিল সুতির উন্না। উন্নার এক অংশ ছিঁড়ে তৈরি করলো লম্বাটে টুকরো ব্যান্ডেজ কাপড়। সেটি বেঁধে দিল মীরের হাতে। আপাতত ধীরে ধীরে থামছে রক্ত ঝরা। চলুন বাড়ি ফিরে যাই, পরে আপনার শরীর খারাপ করবে, মায়া বলল ব্যথিত কণ্ঠে। এত সহজে মীরের শরীর খারাপ হয় না। আমি হলাম বাঘ। বাঘকে কখনোই দেখেছো দুর্বল হতে? দুর্বল বাঘ না হলেও তাকে কিন্তু কৌশলে কাবু করা যায়। মীরের কাছে কৌশলও হার মানে, ধরে ফেলি অন্যের কৌশল। হুহ, ছাই। মায়া তোয়াক্কা না করে মীরের প্রসঙ্গ উড়িয়ে দিল। হরিণ শিকার হলো, চলুন জঙ্গলের ভেতরে যাই। জঙ্গলের ভেতরে জঙ্গলি থাকতে পারে, সুন্দরী মেয়েদের দেখলেই ঝাঁপিয়ে পড়ে। এরপর ওরা যদি তোমাকে আক্রমণ করে? আপনি আছেন কি করতে? আমাকে বাঁচাবেন? বয়েই গেছে বলেই মীর একটা সিগারেট ধরালো। সিগারেট ফুঁকতে ফুঁকতে জঙ্গলের ভেতরের পথে এগোই। মায়া পিছু নিল, পিছ থেকে মীরের দিকে প্রশ্ন ছুড়ে, এত বেশি সিগারেট খান কেন? বদ অভ্যাস ত্যাগ করুন, নয়তো পরে ক্ষতি হবে। কত ক্ষতি তো না চাইতে হয়, জেনেও না হয় কিছু ক্ষতি বয়ে আনা যাক। আপনার বাবা তো ভালো মানুষ, উনি তো ধূমপান করেন না, আপনি করেন কেন? বাবা আমার মাকে পারিবারিকভাবে বিয়ে করেছিল, প্রেম করে নয়। কিন্তু আমি তো বিয়ের আগে থেকেই আমার হবু বউকে ভালোবাসি। মায়া মীরকে মনে মনে শিয়ানা বলল। মীর ঘুরে মায়ার দিকে চেয়ে বলল, পিছনে কেন, পাশে পাশে হাঁটো। মায়া অনুমতি পেয়ে মীরের পাশে হাঁটা শুরু করলো। দুজনের হাতে অর্শের লাগাম ধরা। যেদিকে যাচ্ছে অক্লিনও পিছু পিছু হাঁটছে। ঘন জঙ্গলের মধ্যে মায়া আজ প্রথমবার প্রবেশ করলো। এর আগে শুধু হাতে গোনা কয়েক পথ পর্যন্ত এসে তাকে থামতে হয় বিষাক্ত সাপের জন্য। জঙ্গলের ভেতরের অংশে বেশিরভাগ মৃত গাছ, ছোট ছোট গাছ, কিছু বড় মোটা জাতীয় গাছগুলো কাঠের জন্য নিশ্চয় কাঠুরিরা কেটে নিয়ে গেছে। সেই চিহ্ন এখনো বয়ে গেছে। দূরে হরিণ ছুটছে। কিছুক্ষণ আগে একটা হরিণ শিকার হতেই বাকিদের মধ্যে যেন বই জমে গেছে। মীর সিগারেট ফেলে দেয়। মায়া বলল, এত সিগারেট খেলে বিয়ের আগেই আপনার বউ বিধবা হয়ে যাবে। হোক, তাই বলে তার জন্য নিজের অভ্যাস ত্যাগ করতে পারবো না। সে আপনার অভ্যাস নয়? হুম, যেদিন তাকে বিয়ে করব, বিয়ের প্রথম রাতে সে যদি আমার শর্ত মানতে রাজি হয়, তবে শর্ত অনুযায়ী আমিও সিগারেট খাওয়া ছেড়ে দিব।
কারণ সেও সিগারেট খাওয়া পছন্দ করে না। কোনো মেয়েই সিগারেট খাওয়া পছন্দ করে না। যেই মেয়ে সিগারেট খাওয়া ছেলেদের পছন্দ করে না, সে কোনো মেয়ে জাতের মধ্যেই পড়ে না। কিছু দূর তারা হেঁটে গেল। একটা কূপের সামনে গিয়ে দুইজনেই থামে। মায়া চারিদিকে একবার তাকাই, ক্লান্ত ভঙ্গিতে বলল, শুধু শুধু এত দূর হেঁটে আসলাম, না জঙ্গলিদের দেখলাম, না সুন্দর কোনো দৃশ্য। মীর কিছু বলল না। দীর্ঘক্ষণ পথ হাঁটার পর শরীরের এক অনিবার্য তাগিদ থামতে বাধ্য করলো তাকে। চারপাশে শুধু গাছগাছালি আর পাখির ডাক, মানুষের কোনো চিহ্ন নেই। সে একটু ঘন পাতার আড়ালে সরে যেতে চাইল। সে পা বাড়াতেই মায়া বলল, ওদিকে কোথায় যাচ্ছেন? দাঁড়াও 1 মিনিট, আসছি। না, 1 মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে। কোনো জন্তু জানোয়ার যদি এসে আমাকে আক্রমণ করে, আপনার সাথে নিয়ে চলুন। মীর ঠোঁট কামড়ে আবার ছেড়ে বিড়বিড় করে বলল, মেয়ে মানুষ নিয়ে কোথাও বের হওয়া মহা মুশকিল। কিছু বললেন? না, অদৃশ্য ভূতের সাথে কথা বলছিলাম। আমি একটু হালকা হতে যাচ্ছিলাম। মীর আঙ্গুলের ইশারায় মায়াকে বোঝালো। মায়া বুঝতে পেরে নাক কুঁচকে ফেলে। মীর ফের বলল, তুমি নাকি সুন্দর কোনো দৃশ্য দেখনি, তো আমার সাথে চলো, কঠিন দৃশ্য দেখাই। দরকার নেই, আপনি যান, বলেই মায়া অন্যদিকে ঘুরতেই মীর আঙুল তুলে মায়ার দিকে তাকিয়ে বলল, এসে যেন তোমার মুখ না দেখি। মীর ছোট ছোট গাছের পাতার আড়াল থেকে কয়েক মুহূর্ত পর ফিরে আসলো, কিন্তু তার চোখ যখনই মায়াকে খুঁজল, সে থমকে যায়। আকস্মিক হকচকিয়ে গেল। কোথাও মায়া নেই, শুধু তার অর্শ একাকী দাঁড়িয়ে আছে। মীর উদ্বিগ্ন হয়ে পড়ল। ঘুরে ঘুরে এদিক ওদিক তাকালো। যতদূর চোখ যায় তত দূর পর্যন্ত তাকায়, কোথাও মায়াকে দেখা গেল না। মীর ডাকা শুরু করলো চেঁচিয়ে চেঁচিয়ে। তার সাথে অগ্নিনও যোগ দিল। ও হ্যাঁসাদন্ডি তুলল, যেন বলতে চাইছে মায়াকে ও দেখেছে। মীর ডেকে ডেকে একদিকে ব্যস্ত পাইয়ে হাঁটতে শুরু করলো। কণ্ঠে তার একটি শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছে, মায়া। মীর মায়াকে কোথাও দেখল না। ক্ষুদ্র সময়ে তাকে আতঙ্কে জড়িয়ে নিল। ঘন ঘন শ্বাস ফেলছে। এক্ষুনি এইখানে ছিল মেয়েটি। 1 থেকে 2 মিনিটের মধ্যে মেয়েটি কোথায় যেতে পারে? হয়তো ইচ্ছে করে কোথাও চলে গেছে, কেননা কোনো জন্তু জানোয়ার আক্রমণ করলে চিৎকার করত, অর্শ হ্যাঁসাদন্ডি তুলত। সেরকম কিছুই ঘটেনি। তবুও মীর খানিকটা চিন্তিত হলো। শরীরের শক্তি ছেড়ে ফিরে গেল অর্শের কাছে শেষবারের মতো। আশেপাশে তাকিয়ে অর্শের পিছটাই উড়তেই দূরে বড় একটা গাছের গোড়া থেকে গোলাপি রঙের উড়নার অংশ দেখা গেল। মীর অর্শ থেকে নেমে সেদিকে গেল ধীর স্থির পায়ে হেঁটে। গাছটির পেছন থেকে উকি দিয়ে দেখল মায়া মুখ ভার করে বসে আছে। মীর আড়ালে হাত ছেড়ে বাঁচল। এরপর মায়ার সামনে গিয়ে দাঁড়ায়। মায়া চোখ তুলে মীরকে দেখে আবার নামিয়ে ফেলল দৃষ্টি। মীর হাঁটু বাজ করে বসে বলল, ভালোই আমার সাথে লুকোচুরি খেললে। এইখানে লুকিয়ে কেন বসে আছো? আপনিই তো আমাকে বললেন ফিরে এসে যেন আমাকে না দেখেন। আমি তো মজা করে বলেছি। তাই বলে তুমি সত্যি সত্যি লুকিয়ে পড়বে? যদি তোমার কিছু হয়ে যেত? হলে হতো, তাতে আপনার কি? আমার কিছুই না। এখন চলো, এখান থেকে চলে যাই। মায়া আর কিছু বলল না। মীর হাত বাড়িয়ে দেয়। মায়া তার হাত ধরে উঠে আসলো। অর্শের কাছে পৌঁছে মায়া বলল, আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি ছিল? তেমন কিছু না। তোমার বিয়ের বাকি আর মাত্র 72 ঘন্টা। এরপর তো তোমাকে আর পাবো না। তাই একটু স্মৃতি তৈরি করলাম খালাতো বোনের সাথে, বলেই একগাল হাসল মীর।
অন্যদিকে মুখে হাসি নেই আহির মির্জার। মিলন খুনের সময়টা আজ দীর্ঘদিন হয়ে গেছে, এখনো সঠিক কোনো তথ্য সে জোগাড় করতে পারেনি। আজ যাবে কামার উসমান আহমেদের বাড়ি। লোকটি বেঁচে নেই, ছেলে পেলে নিশ্চয়ই কেউ আছে। জিজ্ঞাসাবাদ করলে কোনো না কোনো তথ্য ঠিক মিলবে বলে আশাবাদী আহির, সাথে তার সহকর্মী অরুণ। অরুণ আহিরকে ছেড়ে আর ডাকাতে যাবে না, বলেছে মিলন হত্যার রহস্য এবং মায়ার বিয়ের পরেই যাবে। আহির অরুণকে জোর করল না শহরে ফেরার জন্য। তারা কামার উসমান আহমেদের বাড়িতে আসলো আধা ঘন্টার ভেতরে। আলিমনগড় বাজারের কিনারায় দাঁড়িয়ে থাকা কাঠের বাড়িটা যেন সময়ের হাত এড়িয়ে যাওয়া এক স্মৃতি। গাঢ় বাদামি কাঠের দেওয়ালগুলো বিকেলের রোদে ঝলমল করলেও কোথাও কোথাও বৃষ্টির দাগ আর বাড়ির দীর্ঘদিনের বয়সের ছাপ স্পষ্ট। ঢালু ছাদে শুকনো পাতার স্তূপ জমে আছে, বাতাস বইলেই সেগুলো হালকা শব্দে নড়ে ওঠে। সামনে ছোট বারান্দা, বারান্দার কাঠের খুঁটিগুলোতে হাত বুলালেই উষ্ণতা টের পাওয়া যাবে, যেন বাড়িটা নিজেই জীবন্ত। বারান্দায় ঢুকলো তারা, কাঠের গন্ধে বুক ভরে গেল। মেঝে কড়কড় শব্দ করছে, প্রতিটি শব্দে অতীতের গল্প লুকিয়ে আছে যেন। বারান্দার পাশেই ছোট্ট বাগান থেকে নরম আলো এসে পড়ছে দেওয়ালে। আলো ছায়ার খেলায় ঘরটা আরো গভীর হয়ে উঠল। অরুণ দ্বিধাবোধ না করেই গলা পরিষ্কার করে খোলা কণ্ঠে ডাকলো, কেউ আছেন? আমরা দরকারে এসেছি, বিনা কারণে আপনাদের বিরক্ত করতে আসিনি, তাড়াতাড়ি আসুন বলেই দাঁতগুলো বের করে আহিরের দিকে তাকালো। আহির কটমট চোখে তাকিয়ে আছে অরুণের দিকে, চাপা গলায় বলল, অচেনা বাড়িতে এসে কিভাবে একজনকে ডাকতে হয় তা জানো না? আগেই বলছো আমরা বিরক্ত করতে আসিনি। শুনো, যখন কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাকে বিরক্তই করা হয়, বুঝেছ? বুঝেছি বলেই অরুণ মাথা নত করে ফেলল। পুনরায় মাথা উঁচু করে উসমান আহমেদের ঘরের মূল ফটকের দিকে তাকিয়ে বলল, আমরা অল্প কিছুক্ষণ কথা বলেই চলে যাব, এখন আসুন। কথাগুলো অরুণ মিনমিনিয়ে বলল। আহির অরুণের কাণ্ড কারখানা দেখে নিজের কপাল নিজেই চাপড়ায়। ঘরের ভেতর থেকে একজন তরতাজা যুবক বেরিয়ে এলো। গায়ের রং কুচকুচে কালো, পরনে সাদা রঙের লুঙ্গি, ময়লা জমে সাদা থেকে দুআশা হয়ে গেছে, ফতুয়ার রংটা কালচে। বয়স দেখে বোঝা যাচ্ছে 30-এর ঊর্ধ্বে। যুবকটি লুঙ্গি ধরে আহিরের সামনে এসে দাঁড়ায়, বলল, ডাকছেন কিল্লাইগা? অরুণ আহিরকে সরিয়ে দিয়ে বলল, আমি ডেকেছি, আমি গোয়েন্দা, আপনার বাবার হত্যার তদন্ত করতে এসেছি। যুবকটি প্রথমে অরুণকে পর্যবেক্ষণ করল, বলল, আপনারে দেখা তো গোয়েন্দা মনে হয় না, সেলা সেলা লাগে। আহির এহেন কথা শুনে আড়ালে হাসল। অরুণ অপমানিত বোধ করল, ঘাড় ঘুরিয়ে একবার আহিরকে দেখল, পুনরায় যুবকটির দিকে তাকিয়ে টান টান গলায় বলল, আমাকে সেলা সেলা মনে হচ্ছে? আপনার সাহস তো কম নয়। অরুণ থেমে গেল, রাগে গজগজ করতে করতে পুনরায় বলল, জানেন এই পর্যন্ত আমি কয়টা কেস সমাধান করেছি? মিনিমাম 50টা। যুবকটি স্বাভাবিক ভঙ্গিতে বলল, বলেন, কেমনে সাহায্য করবার পারি? আপনার বাবা কিভাবে মারা গেছেন? অরুণের প্রশ্ন শুনে কিঞ্চিত আশ্চর্য হলো যুবকটি। আহির এবারও হাসি ধরে রাখতে পারল না। আহির অরুণের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবে প্রশ্ন করলে তোমাকে জনগণ পেটাবে। কেন স্যার? তুমি প্রথমে বলেছ আপনার বাবার হত্যার তদন্ত করতে এসেছি, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলে
আপনার বাবা কিভাবে মারা গেছে এটা থেকেই বোঝা যায় কে আসল গোয়েন্দা আর কে চেলা। স্যার, আপনিও আমাকে চেলা বললেন? অরুণের প্রশ্নের জবাব না দিয়ে আহির যুবকটির সম্মুখে অগ্রসর হয়। আমি ডিটেকটিভ আহির মির্জা। কিছুদিন আগে মিলন নামে একজন খুন হয়। সেই খুনের তদন্ত করতে গিয়ে আপনার বাবার খোঁজ পাই। জানতে পারি উনিও খুন হয়েছে। যুবকটি কিছু বলল না, মাথা নিচু করল, লুঙ্গিটা দুবাজ করে কোমরে গিট্টু দিল। এরপর চোখ তুলে বলল, হুঁ, ঠিক শুনছেন, বহেন, সব কইতাছি। আহির দৃঢ় আগ্রহ নিয়ে বসল। পাশে বসে অরুণ। যুবকটি কাঠের একটি ভাঙা চেয়ার টেনে বসল। আহির আগ বাড়িয়ে বলল, আপনার নাম কি? যুবকটি উত্তর দিল, আমি আকবর উসমান আহমেদ, যার খুঁজে আইছেন তার ফুলা। মিলন যেদিন খুন হয়েছে আমার আব্বাও ওই দিন খুন হয়েছে। আব্বার ওই দিন কামের ব্যাপক চাপ আসিল। রাত কইরা বাড়ি ফিরতে আসিল। এমন সময় জমিদার বাবুর তাঁতশালা দিয়ে মেয়েদের কণ্ঠ পাই। ছুটে যায় আব্বা। ভাবছে হয়তো কোনো মায়া মানুষ বিপদে পড়ছে। কিন্তু যাইবার পর উনারেও ছুরিঘাত করে। আব্বা কোনরকম জান লইয়া বাড়ি অবধি আইছিল। ও স্পষ্ট কইরা এই কথাগুলোই কওয়ার সুযোগ হয়েছে। এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আকবর এতটুকু বলেই থামল। আহিরের কৌতূহল আরো বেড়ে গেল। গতকালের দোকানের বক্তব্যের সাথে আজকের আক্তব্বরের বক্তব্য বেশ ফারাক। আপনি মিথ্যে বলছেন। আপনার বাবা বেশ অনেকদিন আগেই খুন হয়েছে, মিলন হত্যার আগে। আহির হ্যাট খুলতে খুলতে বলল। আকবর নরম গলায় বললেন, না সাব, আমার আব্বার খুনের সংবাদ হয়তো বাজারের চা দোকানদার মুজিবুর চাচাই দিছে। উনি ঠিক মতন সবকিছু মনে রাখবার পারে না। আহির মেরুদণ্ড সোজা করে বসল। আকবরের কথায় কিছুটা সত্যতা পাওয়া গেল। উসমানের তত্ত্ব দেওয়া দোকানের হালচাল ঠিক ছিল না। গলা পরিষ্কার করল আহির, আপনার বাবার কোনো শত্রু ছিল? না সাব, আপনার কাছে অনুরোধ, আমার আব্বার খুনিরে আপনি নিজ হাতে শাস্তি দিবেন। ওরে খুইজা বাইর করেন। আকবরের চোখে জল জমল বিন্দু বিন্দু। আহির বলল, আপনার বাবা নিশ্চয় এমন কিছু দেখেছিল যা ওনার দেখা মোটেই ঠিক ছিল না, যা দেখার বিনিময়ে ওনাকে প্রাণ দিতে হয়েছে। আচ্ছা, উনি মৃত্যুর আগে আর কিছু বলে যেতে পেরেছিল? মানে কে বা কারা ওনাকে হত্যা করেছে? আকবর বিমোহিত চেহারায় কিছু ভাবল, ভেবে সেকেন্ড কয়েক পর জবাব দিল, জমিদার বাড়ির এইটুকু শুধু কইতে পারছিল। আহির গভীর চিন্তায় ডুবে গেল। বাঁ হাতের তালুতে ভর রেখে ঠোঁটের ফাঁকে কনিষ্ঠ আঙ্গুল প্রবেশ করালো। মুহূর্তেই হাত সরিয়ে জিএস লেখা ছুরিটি বের করল। সেটি আকবরের দিকে এগিয়ে দিয়ে বলল, ভালো করে দেখুন তো, এটা আপনার বাবা বানিয়েছিল কিনা। আকবর সময় নিয়ে বলল, হুঁ, এই ধরনের ছুরি আব্বাই বানাতো। এইটা আব্বা মরণের কয়দিন আগেই বানাইছে। কে বানাতে দিয়েছিল এটি বলতে পারবেন? কোনো ভদ্র মহিলা। আমি ঠিক চিনতে পারি নাই ওই দিন। বোরকা পরা আছিল। রূপর ছুরি বানাইতে তো একমাত্র টাকাওয়ালারাই পারবে, কোনো সাধারণ মানুষ না। কোনো সাধারণ মানুষ যদি মুখোশের আড়ালে থেকে অন্যায় কাজ করে, সেই কালো টাকা দিয়ে স্বর্ণের ছুরিও বানানো যায়। আপনি ঠিক কইছেন সাব, বলেই আকবর পরপর কয়েকবার পলক ফেলল চোখের। মাথা নুইয়ে লুঙ্গি দিয়ে ঘাম মুছল। কোনো কারণে ভয় পেয়ে গেছে হঠাৎ। আর কিছু জানার আছে সাব? আহির মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ফেলল। কঠিন করল দৃষ্টি, কর্কশ কণ্ঠে
গলা থেকে শব্দ বের করল, আপনি মিথ্যা বলছেন। আপনি আপনার বাবাকে হত্যা করেছেন। আপনি একসময় আমজাদ চৌধুরীর কারখানায় কাজ করতেন। এরপর একদিন তার সাথে ঝগড়া হয়। আপনাকে বের করে দেওয়া হয় তার কারখানা থেকে। তাই উনার উপর প্রতিশোধ নিতে নিজেই নিজের বাবাকে উনার গুদামঘরে আটকে মেরে ফেলেছেন। আর এই কাজে আপনার সঙ্গে ছিলেন আপনার স্ত্রী। এই জন্যই সেদিন রাতে আশরাফ আলী ওই পথ থেকে ফিরতে আপনার স্ত্রীর কণ্ঠ পান। আকবরের শরীর কেঁপে উঠল থরথর করে। চোখ দুটো রক্তিম হয়ে গেল। বসা থেকে উঠে আহিরের সামনে বসে বলল, কি বলছেন সাব এসব? আমি কেন আমার আব্বারে মারবো? আহির রহস্যময় হাসি দিল। কারণ ওই দিন রাতে আপনার মূল প্রথম লক্ষ্য ছিল মিলন। মিলনকে সেদিন রাতে ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আপনি। এরপর আপনি তাকে হত্যা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দৃশ্য দেখে ফেলে আপনার বাবা। এরপর যখন আপনার বাবা আপনাকে বাধা দিতে যাবে, তখন তাকেও উপরে পাঠিয়ে দিলেন। আর এতক্ষণ মিথ্যা বয়ান দিচ্ছিলেন আমি আহির মির্জা, কোনো কাঁচা গোয়েন্দা না। সবকিছু আমি গতকাল রাতেই হিসেবে হিসেবে মিলিয়ে পেয়ে যাই। মীর ইজি চেয়ারে বসে বসে দুল খাচ্ছে। নিচে থেকে অতিথিদের কোলাহলের শব্দ ভেসে আসছে। জৈতুন বেগমের আত্মীয় স্বজন, শালুক সাহানারা সহ সবাই আত্মীয়রা ইতিমধ্যেই এসে হাজির হয়েছে। সবাই মেহেন্দি পরছে হাতে। তবে মেহেন্দি অনুষ্ঠানে মায়া তখনও হাজির হয়নি। মন তার ভীষণ ভার। মীরকে বলেছিল সেখানেই উপস্থিত থাকেনি। কোনো কারণে সেও উদাসীন। বুলবুল আসে তার ঘরে। তখন এক কাপ চা চেয়ে এসেছিল। বুলবুল চা এনেছে, মীরকে এগিয়ে দিল। মীর নিল না। বুলবুল পাশের টেবিলে রাখে। মীরকে চুপচাপ দেখে প্রশ্ন ছুড়ল, আপনার মন খারাপ? প্রশ্নটা করার পর জবাবের আশায় অনেকটা সময় পার হয়। বুলবুল তারপরও বেহাইয়ার মতো অপেক্ষা করছে। জবাব মিলছে না। বুলবুল পুনরায় বলল, মীর বাবু মন খারাপ? সবাই নিচে মজা করতেছে আর আপনি এখানে একা চুপচাপ। এতক্ষণ পর যেন প্রশ্ন শুনল সে। নড়েচড়ে বসে ঘাড় ঘুরিয়ে তাকাই বুলবুলের দিকে। বলল, জানিস বুলবুল, কখনো আমি বাজে কিছু চিন্তা করি না। যা হবে ভালো হবে, সব সময় সুধারণা রাখি। কিন্তু তারপরও কেন এতটা কঠিন দুঃস্বপ্ন দেখলাম? ঘুমের ঘোরে স্বপ্ন নিয়ে ভাববেন না। এগুলো সারাদিনের কাজবাজ, চেতনা থেকে আসে। কিন্তু আমি তো খারাপ কিছু ভাবি না। তবে কেন এসব দেখলাম? কি দেখলেন? এখন এসব বলতে ভালো লাগছে না। চলে যা। বলুন হালকা লাগবে। একাকী ভাবলে মন ভার হয়ে যাবে, মাথা ব্যথা হবে। মীর বলার জন্য প্রস্তুত হলো। বুলবুল তার সামনে এগিয়ে আসলো। মীর বলল, বাড়িতে সবাই বিয়ের আয়োজন করছে, কিন্তু আমি স্বপ্নে দেখলাম অন্য কিছু। অন্য কিছু কি? কারো শেষ বিদায়ের আয়োজন করছে। মীরের অভিব্যক্তির পরিবর্তন হয়ে গেল। মলিন হলো চোখ দুটো। বুলবুল কিছুক্ষণ মাটিতে, এরপর মীরের দিকে চেয়ে বলল, ভাবু, আমিও কদিন যাবৎ একই স্বপ্ন দেখতেছি। হয়তো শয়তান দেখাই। মীর ব্যস্ত কণ্ঠে বলল, রাফিদ কোথায়? নিচে কাজ করছে হয়তো। বোনের বিয়ে বলেই কথা। ওকে উপরে পাঠা। বল ওকে আমি ডাকছি। বুলবুল মাথা কাত করে সম্মতি জানিয়ে ছুটে গেল নিচে। আবার এক দৌড়ে ছুটে এলো। মীরকে জানালো, বাবু, রাফিদ দাদা নাকি সেই কখন বেরিয়েছে। মালকিন বলল, একজন এসে দরকারি কথা আছে বলে ডেকে নিয়ে চলে গেল। বলেই দম ছাড়ল বুলবুল। মীর মর্মাহত কণ্ঠে বলল, ও শিট, যা ভয় পেয়েছিলাম তাই হলো। এরপর সেও ছুটে ঘর থেকে বের হয়ে যায়।